ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র এডিটর লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। আজকের নিবেদন হলদে দাগ। সময়টা আশ্বিনের মাঝামাঝি। আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে আগমনীর গান। এবার দুর্গাপুজো অনেক আগে ভাগে। সেদিন ছিল রবিবার, সকাল প্রায় 8টা। যথারীতি 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছেন রঞ্জন গুপ্ত, সুরেন্দ্রনাথ কলেজের বিএ ক্লাসের ছাত্র। এছাড়াও গুপ্তর আরও পরিচয় আছে। স্বনামধন্য বেসরকারি গোয়েন্দা ইন্দ্রনীল মুখার্জি তার বিশেষ পরিচিত। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন সে সবেমাত্র কলেজে পা দিয়েছে, তখন থেকেই ইন্দ্রনীলের সঙ্গে তার পরিচয়। এখন সে ইন্দ্রনীলের সহকারী। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে সবেমাত্র সে ইতিহাস বইখানা খুলে 2-1টা পাতা এগিয়েছে, হঠাৎ কলিং বেলটা তীক্ষ্ণ শব্দে আর্তনাদ করে উঠল। ভুলু এখন বাজারে, অজ্ঞতা রঞ্জনকেই উঠতে হলো। সাত সকালে এসে এ কি জ্বালাতন। মনে মনে আগন্তুকের মুন্ডু পাত করতে করতে নিচে নেমে এসে দরজাটা খুলে দিয়েই কিন্তু রঞ্জন অবাক। বলে, এ কি ইন্দ্রদা, তুমি? রঞ্জনের মুখের দিকে আর চোখে একবার দেখে নিয়ে মুখ টিপে হেসে ইন্দ্রনীল বলল, কি হে, বিলক্ষণ চটেছ মনে হচ্ছে। কি করছিলে এতক্ষণ? ইন্দ্রনীলকে দেখেই রঞ্জনের মুখের বিরক্তি ভাবটা এক মুহূর্তে কেটে গেছিল। লজ্জিত হয়ে সে বলে, তোমার আবার কষ্ট করে এত দূর আসার কি ছিল? আমাকেই তো একটা ফোন করে দিতে পারতে। তা পারতাম, কিন্তু তোমার লাইনও বোধহয় পেতাম না। রহস্যভরা কণ্ঠে ইন্দ্রনীল বললেন, কারণ তোমার যে অনেক গুণ। ব্রাদার, রেডেল থেকে রিসিভারটা তুলে নিয়ে পাশে রেখে দাও, যেন লাইন এনগেজড। কি যে বলো তুমি ইন্দ্রদা, আমি মানে যাকে শোন, চটপট তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে আমাদের। কোথায়? একটু অবাকে শুধোয় রঞ্জন। দমদমে এয়ারপোর্টে। কেন? যেতে যেতেই শুনবে এখন। উল্কার বেগে ছুটে চলেছে ইন্দ্রনীলের 2 সিটার। আরোহী দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। ইন্দ্রনীলের মুখ থেকে একটু আগের সেই কৌতুক মাখা হাসি খুশি ভাবা উবে গেছে। ধীরে ধীরে সেখানে ফুটে উঠেছে দৃঢ় প্রতিজ্ঞার ছাপ। গাম্ভীর্যে থমথম করছে তার সারা মুখ। ইন্দ্রনীলের এই রূপের সঙ্গে বিশেষভাবে পরিচিত রঞ্জন। সে জানে এখন হাজার প্রশ্ন করলেও কোনো উত্তর পাওয়া যাবে না তার কাছ থেকে। সুতরাং মনে মনে ভীষণ কৌতূহলী হলেও চুপ করেই থাকে সে। আরো কিছুক্ষণ ওভাবেই কেটে যায়। হঠাৎ এক সময় ইন্দ্রনীল বলে, রঞ্জন, দস্যু সম্রাট অরিন্দমের নাম নিশ্চয়ই তোমার অজানা নেই, এবং এও নিশ্চয়ই জানো লোকটাকে ধরবার জন্য শুধু কলকাতার পুলিশ মহলই নয়, অন্যান্য দেশের পুলিশ বাহিনীও নাস্তানুবুদ হয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। লোকটার কার্যকলাপ যেমন অমানুষিক, ছদ্মবেশ ধরতেও তেমনি ওস্তাদছে। এক মুহূর্তে কি করে লোকচক্ষুর অন্তরালে চলে যায় সেই কৌশল তার করায়ত্ত। ইদানিং পুলিশের ওপর মহল থেকে খোঁচা খেয়ে আমাদের গোয়েন্দা বিভাগ লোকটাকে ধরবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন। বাধা সৃষ্টি করতে লাগলেন তারা অরিন্দমের প্রত্যেকটি কাজে। শেষে অতিরিক্ত হয়ে দস্যু সম্রাট কলকাতা ছেড়ে পালিয়ে যাওয়ায় শ্রেয় মনে করে আজই শিখের ছদ্মবেশে বিমান যোগে পালিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের স্পেশাল ব্রাঞ্চ কি করে যেন আগে থেকে খবরটা পেয়ে গিয়েছিল। ফলে ডিটেকটিভ ইন্সপেক্টর শ্যাম সুন্দর দাস চৌধুরী স্বয়ং তার দলবল নিয়ে অপেক্ষা করছিলেন বিমানবন্দরে, অবশ্যই ছদ্মবেশে। তারপর চিচিং ফাঁক। এই তো, মুচকি হেসে রঞ্জন ফোরন কাটে। না না, চিচিং ফাঁক কেন হতে যাবে? ইন্দ্রনীল বলে, আজকের বিমান যাত্রীদের মধ্যে শিখ ছিল 3 জন। তাদের মধ্যে কোনজন দস্যু অরিন্দম ঠিক করতে না পেরে 3 জনকেই আটকে রেখেছেন শ্যামসুন্দর বাবু, এবং তারপরেই পড়ে গেছেন মহা ফ্যাসাদে। কাউকেই অপরাধী বলে চার্জ করতে পারছেন না, কারণ 3 জনেই সম্ভ্রান্ত আর বিত্তশালী ভদ্রলোক। তাই একটু আগে তিনি আমাকে টেলিফোন করেছিলেন এ ব্যাপারে যদি কিছু সাহায্য করতে পারি এই আশায়। এবার দুজনেই চুপ।
গাড়ি ছুটছে তার গন্তব্যস্থানের দিকে। বিমান ঘাটির মেন গেটের সামনে অপেক্ষা করছিলেন শ্যামসুন্দর দাস চৌধুরী। ইন্দ্রনীলের 2 সিটার খানা বিমান ঘাটির কম্পাউন্ডে ঢোকার সঙ্গে সঙ্গে হাসি মুখে তিনি অভ্যর্থনা জানান। আসুন আসুন মিস্টার মুখার্জি, আমাকে বাঁচালেন মশাই, কি ঝামেলায় যে পড়েছি। তার কথায় বাধা দিয়ে ইন্দ্রনীল বললেন, চলুন আগে আপনার ত্রিমূর্তির দর্শন করে নয়ন সার্থক করি, তারপর দেখা যাক আপনার জন্য কি করতে পারি। কোথায় আছেন ওনা? ওয়েটিং রুমে, আসুন। মিনিট কয়েকটের মধ্যেই ওরা তিনজন বিমান ঘাটির ওয়েটিং রুমে এসে পৌঁছালেন। সেখানে 3খানা চেয়ার দখল করে বসে আছেন 3জন শিখ ভদ্রলোক। প্রত্যেকেরই পরনে দামি স্যুট। একজনের চোখে গগলস এবং অন্য দুজনের চোখে মোটা ফ্রেমের নীল কাচের চশমা। বিরক্তিকর চিহ্ন 3জনের মুখেই সুস্পষ্টভাবে পরিস্ফুট। আসুন আপনাদের পরস্পরের সঙ্গে পরিচয় করিয়ে দিই। শ্যামসুন্দর দাস চৌধুরী ইন্দ্রনীলের তাকিয়ে বললেন, ইনি জলন্ধর সিং, নামকরা একটা কাপড়ের মিলের মালিক। ইনি অর্জুন সিং, প্রসিদ্ধ হীরক ব্যবসায়ী। ইনি হলেন জয় কৃপাল সিং, বিরাট এক কাঠের কারখানার মালিক। আর ইনি প্রাইভেট ডিটেকটিভ ইন্দ্রনীল মুখার্জি। মামুলি সৌজন্যের মৃদু হাসি হেসে নমস্কার বিনিময় হবার পর অর্জুন সিং বিরক্তি ভরা কণ্ঠে বললেন, এইভাবে অযথা আমাদের আটকা করে হয়রান করার মানে কি মিস্টার মুখার্জি? এক্ষুনি আপনাদের নামে মানহানির মামলা ঢুকে দিতে পারি, তা জানেন? এই জন্য আমরা সত্যিই দুঃখিত মিস্টার অর্জুন সিং। বুঝতেই তো পারছেন ব্যাপারটা বেশ জটিল। শ্যামসুন্দর বাবুর মুখে নিশ্চয়ই আপনারা শুনেছেন সমস্ত ঘটনাটা। তারপরই হঠাৎ প্রসঙ্গ পরিবর্তন করে ইন্দ্রনীল প্রশ্ন করে, আপনার দোকানটা কোথায় মিস্টার সিং? অর্জুন সিং বললেন, ক্রিস্টোফার রোডে। আই সি। এবার জলন্ধর সিং এর দিকে চেয়ে ইন্দ্রনীল প্রশ্ন করেন, আপনার মিলটা কোথায় মিস্টার সিং? আসামে, জলন্ধর সিং জানান। আপনার মিলের নাম? নীল অ্যান্ড মিনা কটন মিলস। কলকাতায় এসেছিলেন কেন? ব্যবসার ব্যাপারে কিছু দরকারি কাজ ছিল। ধন্যবাদ। ইন্দ্রনীল এবার জয় কৃপাল সিং এর দিকে ফিরে প্রশ্ন করেন, কোথায় যাচ্ছেন আপনি মিস্টার কৃপাল সিং? হিন্দি, বাংলা আর পাঞ্জাবি ভাষায় সংমিশ্রণে এক অদ্ভুত খিচুড়ি সৃষ্টি করলেন জয় কৃপাল। বললেন, আমি ইসফলের দিকে যাচ্ছি। নিজের ব্যবসার খাতিরে নিশ্চয়ই? হ্যাঁ। আপনার কারখানাটা কোথায়? টবিন রোডে। ধন্যবাদ মিস্টার কৃপাল সিং, আমার আর প্রশ্ন নেই। বলি এক অদ্ভুত কাণ্ড করে বসে ইন্দ্রনীল, যা একেবারে স্বভাব বিরুদ্ধ। রঞ্জনের দিকে তাকিয়ে বলে, তোমার কাছে সিগারেট আছে রঞ্জন? একটা দাও তো। রঞ্জন অবশ্য হয়ে যাবারই কথা। জীবনে যাকে সিগারেট ছুঁতে দেখেননি হঠাৎ সে যদি সিগারেট চায় তাহলে কেন না অবাক হয়। মনের মধ্যে নানান এলোমেলো চিন্তা দেখা দিলেও মুখে কিন্তু সে কিছু বলে না। শার্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তার থেকে একটা সিগারেট নিয়ে ইন্দ্রনীলের দিকে বাড়িয়ে ধরে রঞ্জন। অনভ্যস্ত হাতে সিগারেট ধরায় ইন্দ্রনীল। কয়েক সেকেন্ড নীরবেই কেটে যাওয়ার পর হীরক ব্যবসায়ী অর্জুন সিং হঠাৎ বলে উঠলেন, আমি একটু বাথরুমে যেতে পারি মিস্টার মুখার্জি? ইন্দ্রনীল নীরবে সম্মতিসূচক ঘাড় নাড়তেই লম্বা লম্বা পা ফেলে বাথরুমের দিকে অগ্রসর হন অর্জুন সিং। প্রায় মিনিট 10 বাদে তিনি ফিরে আসেন বাথরুম থেকে। সঙ্গে সঙ্গে কিসের একটা গন্ধ এসে নাকে লাগে ইন্দ্রনীলের। পর মুহূর্তে সে দ্রুত পদে এগিয়ে গেল বাথরুমের দিকে। বাথরুম থেকে যখন ফিরে এলো ইন্দ্রনীল, তখন তার চোখে সাফল্যের দৃপ্তি। সহসা চাপা গর্জনের সুরে সে বলে উঠল, ইয়োর গেমস ইজ আপ অর্জুন সিং, ওরফে দস্যু অরিন্দম সাহানি। মুহূর্তের জন্য অর্জুন সিং যেন একটু চমকে উঠে মনে হলো। ইন্দ্রনীলের ইশারায় শ্যামসুন্দর বাবু এগিয়ে যান অর্জুন সিং এর দিকে। সাহস্য গর্জে উঠল ইন্দ্রনীল। হাতে তার উদ্যত রিভলভার। পকেটে হাত ঢোকাবার চেষ্টা করো না অর্জুন সিং, ওরফে দস্যু অরিন্দম। শ্যামসুন্দর বাবু ও পুলিশের দল ততক্ষণে অর্জুন সিং এর 2 হাতে ও কোমর চেপে ধরেছেন। আমি অরিন্দম? তাজ্জব কাণ্ড! ভুল করছেন মিস্টার মুখার্জি। কি করে বুঝলেন আমি দস্যু অরিন্দম? এ ভুলের প্রায়শ্চিত্ত আপনাকে সুদে আসলে করতে হবে জানেন। অর্জুন সিং এর গলায় তেজ ও বিস্ময় ফুটে উঠেছে একসঙ্গে। একটু হাসলো ইন্দ্রনীল, হেসে বলল, এই শিখের ছদ্মবেশ নেওয়াটাই তোমার ভুল হয়েছিল অরিন্দম। তুমি বোধহয় জানতে না যে শিখ ধর্মে ধূমপান করা সম্পূর্ণ নিষেধ, অথচ তুমি যে একজন চেইন স্মোকার তা প্রমাণ করেছো তোমার হাতের ওই হলদে দাগটা।
অত্যধিক সিগারেট খাওয়ার ফলেই নিকোটিনের ওই রকম ছাপ পড়ে আঙুলে। ওটা দেখে আমার সন্দেহ জাগে মনে, এবং এ ব্যাপারটা নিঃসন্দেহ হওয়ার জন্যে ছোট্ট একটা কৌশলের অবতারণা করলুম। সিগারেট খাওয়া তো দূরের কথা, কোনোদিন ছুঁইও না ও জিনিসটা। তবু আমার বন্ধুর কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরালাম, কারণ আমি জানতুম পাকা নেশাখোরের চোখের সামনে কেউ যদি নেশা করে তাহলে তারও নেশা করার বাসনা জাগে। এক্ষেত্রে তাই হলো। সিগারেট খাবার জন্য তুমি বাথরুমে গেলে বটে, কিন্তু সিগারেটের গন্ধ ঢাকতে পারলে না। একটু থামলো ইন্দ্রনীল। পকেট থেকে নস্যির ডিব্বা বার করা পুরো এক টিপ নস্যি দু নাকের ছিদ্রে চালান করে ইন্দ্রনীল আবার শ্যামসুন্দর দাস চৌধুরীকে বলল, আমার কাজ শেষ মিস্টার দাস চৌধুরী, এখন আমি চলি। এসো রঞ্জন। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।